নমস্কার। আজকের এই মহতী মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় এবং সম্মানীয় অশোক কীর্তনিয়াজি, মাননীয় খাদ্য এবং সরবরাহ মন্ত্রী এবং সমবায় মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। আমি আমার মূল বক্তব্যে যাওয়ার আগে আর যারা উপস্থিত আছে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সামনে যারা আছেন, আমার একটা দুটি কথা সিএর বাইরে আমাকে শুনতে বলতে হবে। সম্ভবত ডিসেম্বর মাস 2025 সাল, অশোকদা আমাকে ফোন করলেন যে মাস্টারমশাই, আমি একটা প্রোগ্রাম করছি শীত বস্ত্র প্রদান করার জন্য মায়েদের। আমার খুব ভালো কথা প্রসঙ্গে বিভিন্ন কথার মধ্যে উনি আমাকে একটি কথা বললেন যে মাস্টারমশাই, আমি না আমার মাকে যে কম্বলটা রাত্রে ব্যবহার করে আমি সেই কম্বল কিনেছি, সেই মানের কম্বল কিনেছি। অনেকে আছে দেখবেন যার দান করার জন্য একটু অনেক কম দামি কম্বল বা পোশাক দেন। উনি কিন্তু আমাকে সেদিন বলেছিলেন, আমি আমার টেলিফোনের উপর থেকে চোখের জল দেখতে পাচ্ছিলাম। উনি আমাকে বলছিলেন যে আমার মা যে পোশাক ব্যবহার করতে পারে না, আমার মা যে কম্বল ব্যবহার করে, আমি আমার বাকি যে মাদের দেব, যত কষ্টই হোক আমার আর্থিক দিক দিয়ে, আমি সবাইকে কিন্তু মা ভেবে একই দামের কম্বল দেব। এদিন সত্যি বলতে কি আমি আপ্লুত হয়ে, দাদা হয়তো বলেও এই কথাটা, আমি আপ্লুত হয়ে গিয়েছিলাম। উনি আমাকে নিমন্ত্রণ করেছিলেন, আমার কাজ ছিল বলে আসতে পারিনি। উনি আমাকে আরেকটা কথা বলেছিলেন সেই দিনই, সময় ছিল আমাদের টেলিফোনে কথা বলার। বলছে এই পৃথিবীতে এসছি, বিশেষ করে ছোট থেকে বড় হয়েছে অত্যন্ত দারিদ্র্যের মধ্য দিয়ে। তো আজকে আমি যা পেয়েছি, আমি কিন্তু আমার দেশের জন্য পেয়েছি, সমাজের জন্য পেয়েছি। আমি একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, কিন্তু বিশ্বাস করুন আমার যা সম্পদ আমি কিন্তু আমার সমাজের মানুষ, দেশের মানুষ, বিশেষ করে উদ্বাস্তু মানুষের জন্য করে যেতে চাই। উনি কিন্তু সেই কাজটি করে গেছেন। একজন ব্যক্তি বনগাঁ সাব ডিভিশনে, আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে, যেহেতু আমি এই বিশেষ করে নাগরিকত্ব বিষয় নিয়ে সারা রাজ্য ঘুরি, একজন ব্যক্তি যিনি কারো কাছ থেকে একটা পয়সাও নেননি, নিজের পকেট থেকে খরচা করে, আজ থেকে বেশ কয়েক মাস, প্রায় বছর খানেক আগে থেকে শুরু করে সমস্ত খরচা, আপনারা জানেন 3টে এফিডেভিট করতে হয়, সরকারকে 50 টাকা ফিস জমা দিতে হয়। আমাকে দাদা বলেছেন এবং আমি সব জায়গায় খবর পেয়েছি, টোটালটাই নিজের পকেট থেকে খরচা করে মানুষকে, গরিব মানুষকে উনি সেবা করেছেন। তাই গুরুচাঁদ ঠাকুরের আদর্শ যদি বনগাঁ সাব ডিভিশনে একজন মনে প্রাণে বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করলে হবে না, মনে প্রাণে কার্যে রূপান্তরিত করে, সেই ব্যক্তি আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছে। তাই আপনাদের সবাইকে বলতে, একবার জোরে করতালি দিয়ে দাদাকে আরো উৎসাহিত করবেন। আগামীকাল পরশু বা তারপরের দিন মন্ত্রী অনেকেই হবেন, আগামীকাল পরশু মন্ত্রী অনেকেই হবেন, স্বাভাবিক, মন্ত্রিসভা বড় হয়। এটা গর্বের দিন আজকে আমার, আপনাদের সবার গর্বের দিন। মুখ্যমন্ত্রীকে বাদ দিলাম, তাকে শপথ নিতেই হয়, তাকে বাদ দিয়ে আজকে কেন্দ্রীয় নেতৃত্ব 5 জন ব্যক্তিকে বেছেছেন, তার মধ্যে আমার অশোকদা রয়েছে। এটা আমার জাতির গর্ব, এটা আমার বনগাঁর গর্ব, এটা আমাদের উদ্বাস্তু মানুষের গর্ব, এটা আমাদের মতুয়াদের গর্ব। এবং অশোকদার মন্ত্রিত্ব পাওয়ার পর দিন থেকে আমার সাথে 1-2 বার দেখা হয়েছে। তার যে আন্তরিকতা, তার যে মানুষের প্রতি কাজ করার, সমাজের প্রতি তার যা আবেগ, বিশ্বাস করুন অনেকটা বয়স হয়েছে,
অনেক নেতার সঙ্গে ব্যক্তিগত রিলেশন আছে, এই আবেগ আমি এখনো পর্যন্ত আমার জীবনে কাউকে দেখিনি। আপনাদের এই এলাকাও মন্ত্রী একজন ছিলেন এক সময়, এটা বলা হয়, এটা কোন বিধানসভা? বাগদার একজন মন্ত্রী ছিলেন, আমি নাম বলছি না, নাম বলে মঞ্চটাকে নষ্ট করতে চাইছি না। সেই আবেগ, সেই আন্তরিকতা, সেই ভালোবাসা, আর এই ভালোবাসা বিরোধী বন্ধুদের বলবো আপনারা একটু মিলিয়ে নেবেন। এখানেই পার্থক্য, এখানেই বিশেষত্ব অশোকদার দীর্ঘায়ু কামনা করি, এবং উত্তরোত্তর উনি যেন আরো গুরুত্বপূর্ণ পদে গিয়ে শুধু পদের জন্য নয়, সমাজের জন্য কাজ করতে পারে। আমি পরম করুণাময়ের কাছে আমি এই প্রার্থনা করি। আমি সিএ নিয়ে কয়েকটা কথা বলবো। সিএ মানে সিএএ, এটা একটা সংক্ষিপ্ত নাম, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আসলে 1955 সালে ভারতবর্ষে একটা নাগরিকত্ব আইন হয়েছিল। দেশ যখন স্বাধীন হয় 47 সালে, 48 সাল, 49 সাল, আমরা জানি সংবিধান লাগু হয় 50 সালের 26শে জানুয়ারি, তাই তো? সবকিছু আইন সংবিধানে লেখা হলো, একমাত্র নাগরিকত্ব আইনটা সঠিকভাবে রূপায়িত করা গেল না। কারণ মুসলিমরা জোর করে আমাদের 26% জায়গা দখল করে পাকিস্তান নামক একটা রাজ্য নিজেদের দেশ তৈরি করে নিয়ে গেল। সেখানে অসংখ্য কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ হিন্দুরা রয়ে গেল, তারা কিন্তু স্বাধীনতা পেল না। 47 সালে দেশ স্বাধীন হলো, আমরা স্বাধীনতা পেলাম না। বাংলাদেশ থেকে যে উদ্বাস্তুরা এসছে, বাংলাদেশে যে হিন্দুরা ছিল, পরবর্তীতে অনেকে চলে এসছি, আমরা কিন্তু স্বাধীনতা এখনো পাইনি। সেই অর্থে যারা বাংলাদেশে রয়েছে তারা তো একদম পরাধীন রয়েছে, বরঞ্চ তারা মানুষ হিসাবে নেই, তারা বাংলাদেশে সংখ্যালঘু হিসাবে রয়েছে। আর মুসলিম কান্ট্রিতে সংখ্যালঘু থাকা মানে তাদের নাগরিক অধিকার প্রায় থাকেই না। সেই অবস্থায় 47 সাল থেকে আজ 26 সাল পর্যন্ত বাংলাদেশে যে হিন্দুরা রয়েছে তারা কিন্তু প্রকৃত অর্থে স্বাধীন নয়। তার জন্য ঝাঁকে ঝাঁকে মানুষ পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে ভারতবর্ষের মাটিতে আসতে বাধ্য হয়েছে। আসার পরে কি হয়েছে? কংগ্রেস সরকার, সিপিএম সরকার, তৃণমূল সরকার পলিটিক্যালি ব্ল্যাকমেল করেছে। কে না জানে এখানে যারা আছে তার 80% এর জন্ম এখানে নয়, পাকিস্তানে। সবাই জানে, পুলিশ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই জানতো। এমন একটা ভাব করতো সবাই বুঝি এই দেশি, তুমি ততক্ষণ পর্যন্ত ভারতীয় যতক্ষণ পর্যন্ত তুমি আমার অনুগত থাকবে। তুমি যখনই তোমার রাজনৈতিক স্বাধীনতা, ব্যক্তি স্বাতন্ত্র্য প্রকাশ করতে যাবে, তখনই তুমি বাংলাদেশি হয়ে যাবে। ঠিক বলুন তো? এটাকে বলা হয় তোমাকে রেশন কার্ড করে দেবো, ভোটার কার্ড করে দেবো, তুমি আমার দল করবে, তাহলেই তুমি ভালো মানুষ, ভারতের নাগরিক। তুমি যদি স্বাধীনভাবে কথা বলতে চাও তাহলে কিন্তু তুমি বাংলাদেশের অনুপ্রবেশকারী হয়ে যাবে। এই পলিটিক্যাল ব্ল্যাকমেলিং 47 সাল থেকে 19 সাল পর্যন্ত চলেছে। সরকার 19 সালে আইন করেছে সিএএ 2019। পশ্চিমবঙ্গ সরকারের অসভ্যতামি, তখনকার সরকার রুল জারি করতে সাহস পায়নি এই লোকগুলোর পরে অত্যাচার করবে, তখনকার তৃণমূল সরকার। তার জন্য অনেক দেরি করে, ভাবনা চিন্তা করে 24 সালে তার রুল জারি করা হলো। 11ই মার্চ 24 সাল, ওই দিন থেকে আমাদের স্বাধীনতা দিবস শুরু হলো। কাদের স্বাধীনতা? যারা বাংলাদেশে সংখ্যালঘু ছিল, বাংলাদেশে রয়েছে, এবং তারা পরবর্তীতে ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গে হিন্দুরা আশ্রয় নিতে বাধ্য হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা ব্ল্যাকমেল হতে হতে অনেক গল্প মনে পড়ে যায়। বিবেকানন্দ একটা সুন্দর গল্প আছে যে বাঘের বাচ্চা
শেয়ালের বাচ্চার সঙ্গে থাকতে থাকতে সে নিজেকে শেয়ালই মনে করতে শুরু করে। আমি সংক্ষেপে বললাম, বাংলাদেশ থেকে এসে, পাকিস্তান থেকে এসে এই দেশের জন্ম, এই ভান করতে করতে, কাগজপত্র জোগাড় করতে করতে আমরা বাঘ নেই, আমরা এখন একটা জড় পদার্থ তৈরি হয়েছি। যদি কাউকে আমি জিজ্ঞেস করি, আচ্ছা দাদা ভাই আপনার জন্ম কোথায়, আপনার জন্মস্থান কোথায়, 99% মানুষ বলে কি জানেন আমাকে? আমি যদি এই কাজটা করি জানি, আমার তো বার্থ সার্টিফিকেট আছে। এই প্রশ্নের কি এই উত্তর হয়? উত্তর কি হবে? তোমার জন্ম কোথায়? বলবে হয় বেয়ারা, নয় খুলনা, নয় গোপালগঞ্জ, এটা কিন্তু বলবে। তা না বলে কি বলে? আমার তো বার্থ সার্টিফিকেট আছে। তাহলে আমরা কোথায় মানসিকভাবে নেমে গেছি? নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচেষ্টায় আজকে আমাদের নাগরিকত্ব দেওয়ার, মাথা উঁচু করে দাঁড়ানোর আইনটা তৈরি হয়েছে। অথচ তৃণমূল, সিপিএম এই ব্ল্যাকমেলিংটা বন্ধ হয়ে যাবে বলে আমাদের সাধারণ মানুষকে এই আইনটা ভালো করে বোঝার সুযোগ করে দেয়নি। এমনি আমরা মরে গেছি, এমনি আমরা সংখ্যালঘু হয়ে বাংলাদেশ থেকে এখানে এসেছি, এখানে এসে আবার ব্ল্যাকমেলিং হচ্ছি। কেমন? তাহলে ওরা যা বলবে ওইটা তো ভয়ে ভয়ে বিশ্বাস করতে আমাদের ইচ্ছে করে। বিশ্বাস করুন, কেন্দ্রে আমাদের সরকার, রাজ্যে আমাদের সরকার। সেদিন দাদা আমাকে ফোন করে 3 দিন বা 4 দিন আগে আমাকে ডাকলেন, মাস্টারমশাই কোথায় আছেন, একটু বারাসাত পোস্ট অফিসে যেতে হবে। কেন যেতে হবে? ওনার মতো একজন মন্ত্রী, ব্যস্ত মন্ত্রী, দুটো দপ্তরের, খুবই গুরুত্বপূর্ণ দুটো দপ্তরের মন্ত্রী, কতটা মানসিকতা না থাকলে নিজের সমস্ত কাজ ফেলে দিয়ে বারাসাতে 3 থেকে 4 ঘন্টা সময় অতিবাহিত করলেন পোস্ট অফিসে গিয়ে, হেড পোস্ট অফিসে। কেন? আমার উদ্বাস্তু ভাইদের সিএতে অ্যাপ্লিকেশন করলে ওখানে হিয়ারিং হয়, হিয়ারিং এ কাউকে ফেরত পাঠানো যাবে না। আজ পর্যন্ত এই স্ট্রেচারের, এই ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদার কেউ এটা স্বপ্নও ভাবতে পারেনি আজ থেকে এই 75 বছর স্বাধীনতায়। উনি আজকে আমাদের হয়ে, আমাদের মতো করে, আমাদের একজন সেটা ভেবেছেন এবং তার সুফল ফলতে শুরু করেছে। তারা আর দুষ্টুমি করে না, বন্ধ করে দিয়েছে। আপনাদের কাছে বলি, সিএটা ভীষণ সহজ। আমি যেটা বলি শুধু ওইটা শুধু মনে রাখেন, বাকিটা আপাতত মন থেকে বের করে দেন, মাথা থেকে বের করে দেন। আপনারা মায়েরা আছেন, আমি দেখেছি বোঝালে মায়েরা বেশি ভালো বোঝে। তারপরে যারা একটু তথাকথিত লেখাপড়া কম জানে ওরা অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি সহজে বোঝে। যত বেশি সার্টিফিকেট আছে তত কম বোঝে, এটা আমার অভিজ্ঞতা। আমি বোঝাতে গিয়ে এটা দেখেছি। আমি বলি, বাংলাদেশ থেকে এসছি, পাকিস্তান থেকে এসছি, ওখানে আমার জন্ম, এটা কোনো অন্যায় নয়, অপরাধ নয়। উইদাউটে বাংলাদেশ থেকে এসছি, এটা আইনানুগ। সরকার আইন করে বলেছে বাংলাদেশ থেকে হিন্দুরা উইদাউটে আসলে, উইদাউট মানে পাসপোর্ট ছাড়া, আমরা তো উইদাউট বলে থাকি, পাসপোর্ট ছাড়া এখানে আসলে তারা এখন আইনসঙ্গতভাবে এদেশে থাকতে পারবে। অর্থাৎ বাংলাদেশ থেকে এসছি, ওই যে ভয় ভয় এটা বলা যাবে না, ওইটা কিন্তু আর নেই। এইটা একটু বিশ্বাস করুন। আর একটা বিশ্বাস করুন, 47 সালে যে স্বাধীনতা হয়েছিল, তা সেই স্বাধীনতা ভোগ করার অধিকার আপনার সবার আছে। দেশভাগের জন্য আমরা যে বলি হয়েছিলাম দেশভাগে, আজকে আমরা দাবি করছি এবং সরকার, কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার সেটাকে মেনে নিয়েছে। শুধু মেনে নেয়নি, না চাইতেই দিয়েছে। এমন কিছু আন্দোলন আমরা করিনি যে আমাদের সিএ দেওয়ার কথা ছিল। ভারতবর্ষে যত আইন তৈরি হয়েছে সংসদে, তার সব থেকে বেশি পরিশ্রম করতে হয়েছে, রিস্ক নিতে হয়েছে, কষ্ট করতে হয়েছে সিএ আইন করতে। তাও নরেন্দ্র দামোদর দাস মোদীর সরকার আমাদের দিকে তাকিয়ে, যদিও 3 দেশের কথা বলা হয়েছে, আসলে তৈরি করা হয়েছে বাংলাদেশ থেকে আগত হিন্দুদের কথা মাথায় রেখে। তাই আপনারা যারা যে যেখানে যে অবস্থায় আছেন, একটা কথা বলি, গর্বের সহিত বলবেন, হ্যাঁ আমার জন্ম তোমার হাতে ছিল না। আমার জন্ম ভারতবর্ষের এখন যে ম্যাপ আছে
তার বাইরে বৃহত্তর ভারতবর্ষে, অখণ্ড ভারতবর্ষে জন্ম হয়েছিল। এটা বিশ্বাস করতে শিখুন। আমাদের অখণ্ড ভারতবর্ষে আমাদের জন্ম হয়েছে। এই দেশে নাগরিকত্ব আমার জন্মগত অধিকার, দিতে হবে আমার নাগরিকত্ব। আমার কাগজ না থাকলেও আমাকে দিতে হবে, কারণ এটা আমার অধিকার। এইটা যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু নাগরিক সার্টিফিকেট পেয়ে খুব বেশি লাভ হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস বলি, আমি বলেছি আগেই, আমরা মানুষরা, আমরা সংখ্যালঘু ছিলাম। এই দেশে যখন এসেছি, এই দেশটা আমার মাতৃভূমি, এটা আমার অখণ্ড ভারতবর্ষের অংশ, এখানকার আমি নাগরিক। নতুন করে সরকার কিছু দিচ্ছে না, শুধু আইনি বৈধতা দিচ্ছে। নাগরিকত্ব আমাদের আছে, এটা ঐতিহাসিক। শুধু আমাদের এতদিন যে পলিটিক্যাল ব্ল্যাকমেল হতো, তার থেকে মুক্তি দেওয়া হচ্ছে। কি পরিষ্কার বুঝতে পেরেছেন? এই আপনি যখনই আসুন না কেন, আপনার হিন্দু হলে আপনার কোনো ভয় নেই। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে, দেখবেন বিরোধী বন্ধুরা, এদের মাথায় কি আছে আমি জানি না, এরা দেখবেন সবসময় এই যে অনুপ্রবেশকারী চলে যাচ্ছে না বিভিন্ন বর্ডারে, ওরা মুসলিমরা যাচ্ছে, হিন্দুরা তো যাবে না। হিন্দুরা তো এই দেশে বসবাস, এই দেশটার নাগরিক, কিন্তু এমন করে ভাষ্য রচনা করছে মনে হচ্ছে হিন্দুরাও চলে যেতে হবে। এটার কারণ হচ্ছে, এই দেশটাকে সত্যিকারের ভালোবাসতে হবে। বন্দে মাতরম এখানে যারা আছেন, আমাদের জাতীয় ন্যাশনাল সং বন্দে মাতরম আমরা প্রত্যেকে মুখস্থ করবো, বাড়ির সন্তানকে বন্দে মাতরম মুখস্থ করাবো, দেশাত্মবোধে উদ্বুদ্ধ করব। তাহলে এই যে নাগরিকত্ব আমরা পাবো, সেটা সত্যিকারেই আমরা যাপন করতে পারবো, সত্যিকারেই নাগরিকত্বটাকে আমরা উপভোগ করতে পারবো, বুঝতে পারবো। আমরা বিডিও অফিসে গেলে বলবে, এ কি কাগজ তো বুঝতে পারছি না। সেই দিন বাংলাদেশ থেকে আইসো, আর এসে তুমি এখন কাগজ দেখাচ্ছ, মানি না। এরা দুষ্টু লোক বলতে পারে, কিন্তু যদি আপনি সত্যিকারের ভারতবর্ষের নাগরিক মনে প্রাণে তৈরি হতে পারেন, তাহলে কথা বললেই তার গালে যদি থাপ্পড় মেরে দিতে পারবেন যে ভারতবর্ষের আইনকে অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে। এটা তখনই আপনি বলতে পারবেন যখন আপনি রাষ্ট্রবাদী হতে পারবেন, তখন আপনি হিন্দুত্ববাদী হতে পারবেন। বাংলাদেশ থেকে এসে কোনো ন্যাকানোর প্রয়োজন নেই, নিজের ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে এখানে এসেছি। এইটা মনে প্রাণে বিশ্বাস করুন। এইটুকু যদি বিশ্বাস করেন, আপনার নাগরিকত্বের দায়িত্ব আমি দায়িত্ব নিয়ে বলছি, ওদের মন্ত্রী মশাই করে দেবেন। যাদের প্রয়োজন, যাদের জন্ম বাংলাদেশে, আমি ওনাকে হেল্প করবো। এইখানে যারা হাজির আছে, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, যাদের জন্ম বাংলাদেশে, তিনি চাকরি করুন, যাই করুন, আইনটা আমি পরে সংক্ষেপে একটু বলে দিচ্ছি, চাকরি করেন, যাই করেন, দীর্ঘদিন ধরে এসেছেন, বাড়ি করেন, কোনো কিছুতেই কোনো বাধা নয় নাগরিকত্ব অ্যাপ্লিকেশন করার জন্য। আমি এক্ষুনি সংক্ষেপে করে বলে দেবো। এবং আপনারা অ্যাপ্লিকেশন করবেন, পাওয়ার দায়িত্ব, আপনার সঙ্গে থাকার দায়িত্ব। একটু আগেই বললাম, ওনার নিজের বাড়িতে, ওনার নিজের অফিসে উনি ক্যাম্প করেছেন, বিনা পয়সায় করে দিয়েছেন। একটু আগে আমাকে বললেন মাস্টারমশাই, জেলায় জেলায় উদ্বাস্তুদের সংগঠিত করে যাতে নাগরিকত্ব একজন বাকি না থাকে, সেই চেষ্টা করুন। আর এটা ছোট্ট করে বললেন, আপনার যদি পয়সার প্রয়োজন হয়, অশোক কীর্তনী আপনার সঙ্গে থাকবে। আমি দাদাকে বললাম, দাদা আপনার এই ভাইদের বা দিদিদের এখন খুব বেশি পয়সার প্রবলেম নেই, আমরা আমাদেরটা করে নেবো, আপনি বলেছেন, এটাই আমরা ধন্য হয়েছি। আপনার মানসিকতা সব বলবো, তোমাদের তো কাগজ হলে হয়ে গেল, নাগরিকত্ব পকেটে নিয়ে ঘুরে বেড়াবে, দেখাতে ভয় পাবে। প্রবলেম তো এখানে। যাই হোক, এই যে নাগরিকত্বটা আইনটা হয়েছে, আমি সংক্ষেপে বলছি, এইটা নরেন্দ্র মোদী যদি পৃথিবীতে একদিন আপনারা শোনেন নোবেল প্রাইজ পেয়েছে, শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে, এই নাগরিকত্ব আইনের জন্য পাবেন। এবং সেদিন বেশি দূরে নয়। আমি কেন বললাম, এইটাই নাগরিক আইন, একমাত্র আইন পৃথিবীতে, এরকম মানবিক আইন আর পৃথিবীতে কোথাও নেই। আপনি হয়তো বললেন মাস্টারমশাই, আপনি তো এক পক্ষে বলছেন, কেন মানবিক আইন সেটা বলুন একবার। এই আইনে বলছে
পৃথিবীর কোন দেশের কোন নাগরিক, প্রতিটা দেশেরই নাগরিকত্ব আইন আছে। পৃথিবীর সব দেশে রয়েছে। বৈধভাবে আসতে হবে, তাহলেই নাগরিকত্ব পেতে হবে। বৈধভাবে পাসপোর্ট নিয়ে আসতে হবে, এসে আবার অনুমতি নিয়ে ভিসা বাড়িয়ে বাড়িয়ে থাকতে হবে, তাহলেই সে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা সারা পৃথিবীর নিয়ম, এটা ভারতবর্ষেরও নিয়ম ছিল। আমাদের বিজেপি সরকার বলল না, এটা চলতে পারে না। যারা অত্যাচারের কারণে জীবন নিয়ে ধর্ম নিয়ে পালিয়ে এসছে তাদের কাছে এই আইন রাখা যাবে না, এই নিয়ম রাখলে কেউ নাগরিকত্ব পাবে না। যেভাবেই আসুক না কেন, বৈধ অবৈধ যেভাবে আসুক না কেন, তাকে নাগরিকত্ব দিতে হবে। এই আইন পৃথিবীতে কোথাও নেই, এতগুলো দেশ রয়েছে। 1 নম্বর আইন। 1 নম্বর বললাম কারণ। 2 নম্বর কারণ কি বলেছে, এটা কে কবে কবে এসছে, সেই 47 সাল থেকে 48 সালের 19 জুলাই থেকে আসতে শুরু হয়েছে। আমি কেন বললাম, ওটার আগে যারা এসছে তারা অটোমেটিক নাগরিক। 48 সালের 19 জুলাইয়ের পর থেকে যারা আসতে শুরু করেছে, কবে এসছে কি এসছে কেউ তো মনে নেই, প্রমাণও কেউ নিয়ে আসতে পারেনি। বলেছে আপনি যেদিন নিজের মুখ থেকে বলবেন যে আমি এই দিন বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে এসছি, কোনো প্রমাণ দিতে হবে না, আপনার নাগরিকত্ব সেই দিন থেকে চালু হবে। কবে থেকে চালু হবে? আজকে থেকে নয়, যেদিন আপনি এসছেন। ধরুন এই দিদি ভাই, আপনি কবে এসছেন? কোনো ভয় নেই, বলুন। আচ্ছা, দিদি ভাই 88 সালে এসছে, মাস আর দিন তো মনে থাকে না। ওনার নাগরিকত্ব কবে থেকে চালু হবে? 1988 সাল থেকে। আপনি দেখাতে পারবেন ভারতবর্ষে কোনো কাগজ যেদিন সরকার দিয়েছে তার আগে থেকে চালু হতে পারে? যেদিন আমি জমি কিনে রেজিস্ট্রি করি সেদিন থেকে জমি আমার, তার আগে তো হয় না। আমার যেদিন ভোটার কার্ড দেয় সেদিন থেকে আমি ভোটার, তার আগে তো হয় না। পৃথিবীর কোথাও এই আইন নেই যে আপনি যেদিন বলবেন সেদিন থেকে আপনার নাগরিকত্ব হবে। কারণ আপনি বিভিন্ন সময়, মানুষ বিভিন্নভাবে এসছে, এসে চাকরি বাকরি, বাড়ি গাড়ি, ভোটার কার্ড, অনেক কিছু করেছে। এইগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য, আইনি সুরক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে আপনি যেদিন এসছেন সেদিন থেকে আপনার নাগরিকত্ব চালু হবে। 2 নম্বর কারণ, পৃথিবীর কোনো দেশে এটা নেই, কোন দেশের নাগরিকত্ব আইনে নেই। 3 নম্বর কি বলেছে, কোন অজুহাতেই এই যে আপনি বললেন যে বাংলাদেশ থেকে এসছি, এই কথাটা আপনার বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। অর্থাৎ আপনি যে ডিক্লেয়ার করলেন, খালি খালি মনে হয় না, এতদিন কায়দা কলম করে রয়েছি, বলুন তো, ওইটা আপনাকে সুরক্ষা দিচ্ছে এই আইনে, সংসদ দিচ্ছে। সেখানে কি বলছে, পৃথিবীর কোন আইনে এটা নেই। আপনি যে ডিক্লেয়ার করলেন বাংলাদেশ থেকে এসেছি, তার জন্য ওই তথ্য আপনার বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, কোনো আইন আদালতে, কোনো বিচার ব্যবস্থায় বা কোনো সরকারি প্রতিষ্ঠানে। এটাও পৃথিবীতে কোথাও নেই। আর একটা কি, আপনার বিরুদ্ধে যত ধরনের কেস থাকুক না কেন, বিশেষ করে ফৌজদারি মামলা যাই থাকুক না কেন, সেই মামলাও কোনো অন্তরায় হবে না। আমরা জানি চাকরির ইন্টারভিউর জন্য আমাদের ভিআর যখন হয় চাকরির জন্য, তাই তো, পুলিশ ভেরিফিকেশন হয়। পাসপোর্ট করতে গেলে যদি আপনার নামে এফআইআর থাকে, আপনার কিন্তু পাসপোর্ট হবে না, কেস না মিটলে। কিন্তু এই একমাত্র আইন, আপনার বিরুদ্ধে যাই থাকুক না কেন, কোনো কিছু কোনো অন্তরায় নয়। আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেই কেস থাকলে কেসের উল্লেখ করেও আপনি নাগরিকত্ব পাবেন। ঠিক আছে? তাহলে এই যে কতগুলো বললাম, পৃথিবীর কত আইনে আমাদেরকে রক্ষা পাবো যেভাবে দিয়েছে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, নরেন্দ্র দামোদর দাস মোদীর সরকার, এই আইনটার জন্য আমরা একবার একটু হাততালি দেব। তার জন্য বলেছিলাম যে এত মানবিক আইন, আপনারা শুনলে অবাক হবেন, বিদেশি যে শত্রুরা আমরা আছে না, তারা কোটি কোটি ডলার খরচা করছে এই আইনটা যাতে চাপা দেওয়া যায়, মানুষের কাছে যেন না পৌঁছায়। কিন্তু এখন তো আর পারবে না। যাই হোক, এই জন্য বললাম নোবেল পাওয়ার দাবিদার। তাহলে আমরা সবাই মোটামুটি এখন কনভিন্সড হয়ে গেলাম যে আমার যার জন্ম, কে অ্যাপ্লিকেশন করবে নাগরিকত্বের জন্য? যার জন্ম বাংলাদেশে। কোশ্চেন করবেন, তোমার জন্ম কোথায়? ইন্ডিয়াতে, তোমার করতে হবে না। তোমার জন্ম কোথায়? বাংলাদেশে, তোমাকে অ্যাপ্লাই করতে হবে। বাড়ি বাবা করলে ছেলে মেয়ের হয়ে যাবে না, যার জন্ম বাংলাদেশে তাকে অ্যাপ্লাই করতে হবে। কি কাগজ লাগবে?
আপাতত আইনটা আছে 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে কোনো একটা কাগজ দেখাতে হবে, ইন্ডিয়ান কোনো একটা কাগজ আপনার নিজের নামে, যে অ্যাপ্লিকেশন করবে। ভোটার কার্ড, আধার কার্ড, এবং এগুলো যদি বাতিলও হয়ে যাবে, ভোটার কার্ড বাতিল হয়ে গেছে তাও এটা ব্যবহার করা যাবে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, জমির দলিল, লেখাপড়া কাগজ, এর যে কোনো একটা হলেই হবে। এবার আপনারা তো বলবেন যে স্যার আমি তো এসেছিলাম 13 সালে, কাগজ বানাতে বানাতে 15 সাল হয়ে গেছে, তাহলে আমার কি হবে? আমি তো এসেছি 13 সালে। তার জন্য তাদের জন্য প্রভিশন আছে। এখন তো সব এমএলএ আমাদের, এমএলএ সাহেবের কাছ থেকে একটা সার্টিফিকেট নিলেই হবে যে ওনাকে আমি 13 সাল থেকে চিনি। এখন যিনি এমএলএ আছে তিনি দিলেও হবে, এমপি দিলেও হবে, যে আমি 13 সাল থেকে 12 সাল থেকে এখানে আছি, বা উনি আছেন আমি চিনি, তাতেই ওনার প্রমাণপত্র হয়ে গেল। পরিষ্কার বোঝা গেছে তো? তাহলে ওইগুলো থাকলে তো ভালো, তাহলে কারো কাছে যেতে হবে না। ওগুলো না থাকলে এমএলএ বা এমপি বা পঞ্চায়েত প্রধান যদি কোনো মতে না পান, তবে আমি বলবো এমএলএ কাছ থেকে নিলে ভালো হয়, ওটা গ্রহণযোগ্যতা অনেক বেশি। তো সেটা এমএলএ সাহেব বা এমপি সাহেবের কাছ থেকে নেবেন আপনারা, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডিয়ার কাগজ লাগবে। আর বলা হয়েছে, এটা রেকর্ড হচ্ছে, সব কথা তো বলতে পারবো না, বাংলাদেশের অরিজিনাল লাগবে না। কি লাগবে? বাংলাদেশের নিজের কাগজ না হলেও হবে। বাংলাদেশের নিজের যদি থাকে ভালো, না হলে বাবার, না হলে মায়ের, না হলে ঠাকুর দাদার, না হলে ঠাকুরমার, না হলে মানে মায়ের বাবার, এরকম যে কারো একটা জেরক্স হলেই হবে। বুঝতে পেরেছেন? এবার একটু মাথা খাটান, ওইটা তো বাংলাদেশে ভেরিফিকেশন করতে আমরা যাব না। সরকার, আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশে ভেরিফিকেশন হবে না, ব্যাস এইটুকু বললাম। এবার আপনারা জোগাড় করতে নিশ্চয়ই পারবেন। আমি তো মাইকে মন্ত্রী মহোদয় এখানে আছেন, এর বাইরে বলবো না, এরপরে দরকার হলে ব্যক্তিগতভাবে কথা বলে নেবেন। তাহলে বাংলাদেশের কাগজ কি লাগবে বুঝে গেছেন তো? যারা পারবেন আনতে নিয়ে আসবেন, যারা পারবেন না জেরক্স আনবেন, যারা জেরক্স আনতে পারবেন না তারা আমাদের যারা এখানে যারা আছেন, এখানকার কর্তা ব্যক্তিরা যারা প্রোগ্রাম আয়োজন করেছে, আমাদের উৎপল বা আরো যারা আছে, ওদের সাথে কথা বলবেন। আমরা সর্বতোভাবে বিনা পয়সায় আপনাদেরকে প্রবলেম সলভের ব্যবস্থা করে দেব। শুধু মানসিকতাটা তৈরি করতে হবে, অ্যাপ্লিকেশন করব। তবে এটা মনে রাখবেন, যা খুশি দিয়ে অ্যাপ্লাই করবেন না, আমাদের দেখিয়ে নেবেন। বাংলাদেশে বাবার নাম ছিল দেবাশিস চক্রবর্তী, এখানে হয়ে গেছে দেবাশিস চৌধুরী। তাহলে ওইটা কি করে আইনানুগ ভাবে সামলাতে হবে সেটা আমরা জানি। আপনি আপলোড করে দিলে তো সরকার ইচ্ছে করলেও দিতে পারবে না। অতএব আমরা ট্রেনিং দিয়ে দেবো কাউকে, কাদেরকে, তারা ওরা বুঝে ঠিক করে দেবে কিভাবে এটাকে আইনানুগ করা যায়, ঠিক আছে? তাহলে এটা নিয়ে চেঞ্জ হয়ে গেছে, ডেট অফ বার্থ, বাবার নাম, টাইটেল, ওগুলো কোনো বিষয়ই না। আপনারা একটু কথা বলে দেবেন, মানসিকতা তৈরি করে অ্যাপ্লাই করবেন। 3টে এফিডেভিট লাগবে, আগেই বলেছি। একটা ধর্মীয় সার্টিফিকেট লাগবে, সেটা যারা এখানে এক্সপার্ট কাজ করবে ওরা জোগাড় করে দেবে। আপনারা শুধু এই দেশের কাগজটা জোগাড় করেন, পারলে বাংলাদেশের কাগজটা জোগাড় করেন, তাহলে ইজি হবে। না হলে আমাদের যে টিম আছে, কথা দিয়ে যাচ্ছি, আমরা 100% হেল্প করবো এবং আপনি নাগরিক সার্টিফিকেট পাবেন। আর একটা কথা বলি, এটা বলে আমি শেষ করবো, আপাতত পরবর্তীতে প্রশ্নোত্তর পর্বে আমরা যাব। সেটা হচ্ছে, অনেকেই মানে এভাবে ভাবছেন যে এসআইআর এর নাম কাটা গেছে, তাহলে আমাদের কি হবে? এসআইআর এর নাম কাটা গেছে 2 ধরনের ব্যক্তি, যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের কারো কারো নাম কাটা গেছে, আবার কারো কারো নাম রয়েও গেছে। আবার যারা এখানে বর্ন অ্যান্ড ব্রট আপ, তারা এখানেই জন্ম এবং অনেক আগে জন্ম, অনেক 1 পুরুষ 2 পুরুষ বাস করেছেন, তাদেরও কারো কারো নাম কাটা গেছে, তাই তো? আমি একটু ভাগ করে বলছি। ধরুন যাদের এখানে জন্ম একেবারে, তাহলে তো বাংলাদেশ জন্মই এখানে, সে তো সি অ্যাপ্লিকেশন করতে পারবে না। তাহলে তার কি করে হবে? এসআইআর এ তার নাম উঠবে। কি করে উঠবে? এক্ষুনি অনলাইনে 6 নম্বর ফর্ম ফিল আপ করুন। 6 নম্বর ফর্ম ফিল আপ করলে আপনার নাম ভেরিফিকেশন হয়ে যাবে 15 থেকে 20 দিনের মধ্যে। সেইটা পাস হয়ে যাবে। পাস হয়ে গেলে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে সেটা যাতে ভোটার লিস্টে এনরোল হয়, খুব তাড়াতাড়ি সে ব্যবস্থা করা যাবে। তাহলে যাদের জন্ম এখানে তারা কি করবে? 6 নম্বর ফর্ম ফিল আপ করবে।
ভোটার লিস্টে নাম তোলার জন্য, প্রত্যেকের নাম উঠে যাবে, একজনের নাম বাকি থাকবে না। আগে কেন বাদ গেছে আমি সেদিকে যাব না, সেটা একটা রাজনৈতিক ইস্যু, আমি সেটাই বলবো না, সমাধানের কথা বলছি। যাদের জন্ম এখানে, ভোটার লিস্টে নাম বাদ গেছে, তারা ইমিডিয়েট 6 নম্বর অনলাইনে ফিল আপ করুন, এটা বললাম। আর যারা বাংলাদেশের মানুষ, জন্ম যাদের বাংলাদেশে, আমার মতো হতভাগা যারা, তাদের জন্য বলছি আপনারা সিএ তে অ্যাপ্লিকেশন করুন। এই যে এখানে ঠাকুরদাস বাবু আমার কাকা হন সম্পর্কে, কই এখানে আসুন, উনি বারবার বলছেন আপনাদের উদ্দেশ্যে, আপনাদের এই গ্রামের মানুষ, বেড়া গ্রামের মানুষ, উনি অ্যাপ্লিকেশন করেছিলেন, ক মাসের মধ্যে পেয়েছেন? 3 মাস। 3 মাসের মধ্যে আপনাদের গ্রামের এই মানুষটি সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন। সেখানে পরিষ্কার লেখা আছে ওনার জন্ম নড়াগাতি, নড়াইল, বাংলাদেশ, উনি সিটিজেনশিপ পেয়ে গেছেন। ভোটার লিস্টে নাম থাক বা না থাক, 6 নম্বর ফর্ম ফিল আপ করলে ওনার ভোটার লিস্টে নাম অটোমেটিক উঠে যাবে। যাদের বাংলাদেশে জন্ম, বেশি দিন আসেননি, 87 সালের আগে পরে জন্ম বা ইত্যাদি ইত্যাদি, আমি আইনের ব্যারাকাছের মধ্যে যাবো না এখন, মাননীয় মন্ত্রী মহোদয়ের কাজ আছে, উনি অন্য জায়গায় যাবেন, সেই জন্য বলছি, আমি পরবর্তীতে আপনাদের বলবো, শুধু বলবো আপনারা সিএর অ্যাপ্লিকেশনটা করুন। এই যে আমাদের অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডারে মন্ত্রী মহোদয় অনেক বাড়িতে বলেছেন অ্যাপ্লিকেশন করুন সিএ তে, ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিন। বলুন তো এর থেকে মানবিক কিছু হয়? সার্টিফিকেট পাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে না, অ্যাপ্লিকেশন করলে যে ফাইল নাম্বার হয়, ওই ফাইল নাম্বারটা উল্লেখ করলেই আপনি সমস্ত সুযোগ, রেশন কার্ড থেকে শুরু করে সমস্ত সুযোগ অন্নপূর্ণা সব পেয়ে যাবেন। তাহলে অ্যাপ্লিকেশন কেন করবেন না? যারা আপনাকে ভয় দেখাচ্ছে তারা তো ভয় এখন পালিয়ে আছে। তো এরপরে আপনাদের পার্সোনাল যে প্রবলেমগুলো আছে, আমি থাকবো এখানে বেশ কিছুক্ষণ, আপনারা হাত তুলবেন, আমরা প্রশ্ন নেব, সেই সমাধান করে দেবো। শুধু একটাই কথা, মনে প্রাণে ভারতীয় হন, বাংলাদেশের জন্ম বলে নিজেদেরকে ছোট মনে করবেন না, সংকুচিত হবেন না। আপনারা সিএ তে অ্যাপ্লিকেশন করুন, তার জন্য যা যা হেল্প লাগবে, মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, উনি তো করবেনই, আমাদের কাছে হেল্প চাইলে আমরাও 1 হাত বাড়িয়ে থাকবো বা 2 হাত বাড়িয়ে থাকবো। আমি এই বলে আপাতত আমার বক্তব্য এখানে শেষ করব। এর পরবর্তীতে আবার যদি কিছু ক্লারিফিকেশন লাগে আপনাদেরকে দেবো। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।